আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে বেগুনি। আর এটা কিন্তু শীতের দিনে গরম গরম অবশ্যই অনেক ভালো লাগে। আর এটা রমজানের স্পেশাল। তো রমজান মাসে তো আমরা সবসময় বানিয়ে থাকি। তো সেই বেগুনি যদি এই শীতের দিনে খাওয়া যায় তো কিন্তু অনেকটাই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই বেগুনি তৈরি করতে আমার যা যা লাগছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেগুনের জন্য অবশ্যই বেগুন লাগছে, আর সেই জন্য আমি চিকন সাইজের যেই বেগুনটা আছে মিডিয়াম, তো সেই বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা করে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা, খুব বেশি পাতলা করিনি, একটু মোটা করেছি। হোটেলের মধ্যে যেরকম করে তার চেয়ে একটু মোটা করেছি, এতে করে খেতে ভালো লাগবে। তো এই বেগুনটাকে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব, এতে করে এটা কিন্তু অনেকটা সফট থাকবে। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রাখছি। তো বেগুনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি একটি মিক্সিং বলে 1.5 কাপের মতো বেসন নিয়ে নিলাম। তো 1.5 কাপ বেসনের সাথে আমি 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করা যাবে, এতে করে এই ব্যাটারটা অনেকটাই ভালো হবে। আর বেগুনের জন্য একটু ময়দা বা আটা ব্যবহার করা অবশ্যই সে বেগুনি তৈরির ক্ষেত্রে অনেকটাই ভালো। তো এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরপর আমি দিয়ে দিচ্ছি 1.25 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তো খুব বেশি ঝাল দিলাম না, কারণ বাচ্চারাও কিন্তু খেয়ে থাকে, ওরা খুব বেশি ঝাল খেতে পারে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো। তো এখানে গরম মশলার গুঁড়ো না থাকলে কিন্তু জিরে ফাঁকিটাও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি আমি একটু জর্দার রং। তো যে কোনো কিন্তু হোটেলের মধ্যে বেগুনি বানালে কিন্তু সেখানে জর্দার রংটা ব্যবহার করা হয়, এতে করে কালারটা খুব সুন্দর আসে। তো এটা কিন্তু চাইলে স্কিপও করে দিতে পারেন, তো আমি সৌন্দর্যের জন্য একটু ব্যবহার করেছি। তো এখন সবগুলোকে একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। রমজানে কিন্তু আমরা এই বেগুনিটা রেগুলারই তৈরি করে থাকি, প্রতিদিনই। তো সেই ক্ষেত্রে আমি একটু বলে নিচ্ছি, এখানে আমি যে মিক্স করে নিয়েছি সব কিছু একসাথে এইভাবে মিক্স করে কিন্তু খুব বেশি পরিমাণে আমরা কিন্তু একটি কন্টেনারে বা একটি বয়ামে ভরে সংরক্ষণ করতে পারি 10 থেকে 15 দিনের মতো, এতে করে আমাদের বাড়তি ঝামেলাটা হয় না। তো এখন আমি এতে একটু একটু করে পানি অ্যাড করব, একবারে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করব। আর এটাকে আমি একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না ঘনও না, তাই একবারে কিন্তু পানি অ্যাড করা যাবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দেব এর কনসিস্টেন্সিটা কীরকম হবে। তো এই তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, আর এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয় আরও পানি লাগবে, তো আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে এখন মনে হচ্ছে আর পানির দরকার নেই, এটা খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে। এটাই হচ্ছে পারফেক্ট একটি বেগুনির জন্য ব্যাটার, বেগুনি বা আলুর চপ যাই বলেন না কেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়েছে। যখন আমরা একটা আঙুল চুবিয়ে নেব তখন কিন্তু এই আঙুল থেকে যদি পড়ে না যায় বা আঙুলটা যদি খুব একটা দেখা না যায়, তাহলে মনে করবেন যে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আঙুলটা কিন্তু দেখা যায়নি। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, এতে করে বেগুনিটা বানালে খুব সুন্দর হবে। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলোতে।
চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার পর গরম হয়েছে কিনা সুন্দরভাবে সেটা চেক করার জন্য আমি একটু ব্যাটার এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উপরে ভেসে উঠেছে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একে একে বেগুনিগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু বেগুনি একসাথে দেওয়া যাবে না, ফাঁকা ফাঁকা করে দিতে হবে, এতে করে গায়ে গায়ে লেগেও যাবে না, সুন্দরভাবে এই বেগুনিগুলো ভেজে নেওয়া যাবে। তো বেগুনিগুলো দেওয়ার পর কিন্তু বারবার উল্টানো যাবে না। এক পিঠ যখন একটু ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু অপর পিঠ উল্টে দিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা একটু হাইতেই থাকবে, আর এরপর চুলোর আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে, এতে করে ভিতর থেকে বেগুনটা কিন্তু পুরোপুরিভাবে কুক হয়ে যাবে। তো এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। এভাবে এপিঠ ওপিঠ উল্টে এই বেগুনিগুলোকে ভেজে নেব, যেন ভিতর থেকে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটাকে এখন আপনাদের পছন্দ মতো যদি একটু মুচমুচে খান, ক্রিস্পি করে ভেজে নেব। এটা সবাই কিন্তু একটু মুচমুচেই পছন্দ করে। তো এই তো বেগুনিগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিচ্ছি। তো সবগুলো বেগুনি ভেজে নেওয়ার পর ফিরছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনিগুলোকে ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে আর দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু আমরা শীতের সময়েও কিন্তু বেগুনি বানিয়ে খেতে পারি। গরম গরম বেগুনি কার না ভালো লাগে, রমজান তো অবশ্যই বেগুনি ভালো লাগে, আর এছাড়াও শীতের দিনেও কিন্তু গরম গরম জিনিস সব কিছুই ভালো লাগে, এতে করে সবজিটাও খাওয়া হয়ে যায়। তো একটি বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কতটা সুন্দর পারফেক্টলি কুক হয়েছে, ভিতর থেকে বেগুনটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা যখন হোটেলের মধ্যে বেগুনি খাই তখন কিন্তু ভিতরে বেগুনের পরিমাণ থাকেই না। তো এখানে এই দেখতে পাচ্ছেন একটু মোটা করে দেওয়ার জন্য কিন্তু বেগুনটাও দেখা যাচ্ছে, আর বেগুনিটাও খেতেও ভীষণ ভালো হয়েছিল। একবার হলো ট্রাই করে দেখবেন। আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে ভেজিটেবল রোল। তো শীতের সিজনে কিন্তু আমরা সব ধরনের সবজি হাতের কাছে পেয়ে থাকি, আর এই সময় যদি আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রেসিপি তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু সেটা শরীরের জন্য ভালো, আর আমরা পুরোপুরি সবজির যে পুষ্টিটা সেটাও কিন্তু পেয়ে যাই। আর বাচ্চাদের কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবারটা দিলে ওরা বেশি খুশি হয়। তো এই রোলটা তৈরি করতে আমার যা যা লাগছে, তো আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি। তো কালারটা যখন পেঁয়াজের একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেব সবজি। তো আমি একে একে দিয়ে দিচ্ছি আলু কুচি। তো আলুটাকে চিকন করে কুচি করে নিয়েছি। তো আলু কুচি দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো। তো বাঁধাকপিটা কিন্তু এমনিতেই অনেকটা চুপসে যাবে। আর গাজর দিয়ে দিলাম 1 কাপের মতো। তো এই সব সবজি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আমি একে একে মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, খুব বেশি দেব না। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো। ঝাল খুব বেশি না দেওয়াই ভালো, যেহেতু বাচ্চারা খুব বেশি লাইক করে। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব কিছু দিয়ে আমি একত্রে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, এতে করে কিন্তু পানিও উঠে আসবে আর সেদ্ধ হয়ে যাবে অনেকটা। তো এই তো 2 মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু চুপসে গেছে, আর এতে করে কিন্তু একটু পানিও বের হয়েছে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য এবার। আর চুলোর আঁচটা থাকবে একদমই মিডিয়াম লোতে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না।
তো এই পর্যায়ে কিন্তু সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপি আর গাজর এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। আর আলুটাও চিকন করে দিয়েছি, নতুন আলু সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ দুটোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে ঝাল ঝাল ফ্লেভারটা আসবে আর সুন্দর একটি ফ্লেভারও বের হবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দেব আমি কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এর মধ্যে একটি মাখা মাখা ভাব আসবে, আর এতে করে সবজিটা কিন্তু একদম ছাড়া ছাড়া দেখা যাবে না, একটু মাখা মাখা থাকবে। এটাই কিন্তু পুরটা ভরলে ভালো লাগে। তো চাইলে কর্নফ্লাওয়ার না দিলেও পারেন, এটা দিলে আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন এটার মধ্যে কিন্তু একটা আঠালো আঠালো ভাব এসেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি, এখন আমি রোল তৈরি করার জন্য এখানে আটা নিয়েছি, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটা নিয়েছি আমি এখানে 2.5 কাপের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প অল্প করে এখন মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব। আর এখানে নরম এবং একটি ব্যাটার তৈরি করব, যেটা দিয়ে আমি পাতলা পাতলা করে রোল তৈরির জন্য রুটি তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, এতে করে এটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তো ব্যাটারটা আমি কীরকম করে গলিয়ে নিচ্ছি সেটা আমি দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এরকম হতে হবে, একটু পাতলা, খুব বেশি ঘন করা যাবে না। তো ভালোভাবে নেড়েচেড়ে যে দানা দানা ভাবটা আছে এটাও একদম নেড়েচেড়ে নেওয়ার পর এটাও কিন্তু মিশে যাবে। তো ব্যাটারটা যখন তৈরি হয়ে গেছে তখন সেখান থেকে কিছু ব্যাটার আমরা এখানে উঠিয়ে রাখছি। এর কারণ হচ্ছে এই রোলটাকে পরবর্তীতে কিন্তু অনেকে ডিমে চুবিয়ে নেয়, আমি সেই কাজটা এই ব্যাটারের সাহায্যেই করব। যে আটাটা আমি গুলিয়ে রেখেছি সেই আটা দিয়েই আমি ডিমের সেটা আমি দেখিয়ে দেব। এখন আমি প্যানে চলে গেলাম, চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম আটা দিয়ে। তো গুলিয়ে এখান থেকে আমি পাতলা করে রুটি বানিয়ে নেব। তো একটু ছড়িয়ে দিচ্ছি প্যানের গাটা ধরে। তো ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তো 1 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেওয়ার পর দেখতেই পারবেন যে উপর থেকে কিন্তু কাঁচা ভাবটা দূর হয়ে গেছে। এখন আমি উল্টে দেবো একটু। আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে থাকবে, বাড়িয়ে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কালার চলে আসেনি। তো এরকম করে একদম সাদা সাদা নরম থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার, এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিলাম, খুবই পাতলা করে তৈরি করেছি। এখন এই রুটি দিয়েই কিন্তু আমি রোল তৈরি করে নেব। তো এই তো পুরটাও রেডি হয়ে গেছে। তো আমি কিভাবে রোলটা তৈরি করছি একটু খেয়াল করে দেখে নিন। তো এখানে আমি সবজির যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু একটু বেশি করে দিলেই ভালো লাগে। তো পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আটার যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে হাত দিয়ে একটু ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, এতে করে এটা আঠালো আঠালো ভাব ঘামের সৃষ্টি হবে আর এটা খুলে যাবে না। তো কিভাবে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করছি দেখে নিন। 2 সাইড থেকে একটু মুড়িয়ে দিচ্ছি আর এরপর এটাকে ফোল্ড করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে রোল সৃষ্টি করে নিচ্ছি। তো এইভাবে রোলটা তৈরি করে নেবেন, খুবই সহজ। তো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এই রোলটাকে আমি একটু ব্যাটার রেখে দিয়েছিলাম, দেখতেই পেরেছিলেন। তো এই যে আটার একটু তরল ব্যাটার সেখানে আমি এই রোলটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকে ডিমে চুবিয়ে নেয়, ডিমের চেয়ে আমার কাছে এইভাবে ভালো লাগে। তো এটা উঠিয়ে নিয়ে এখানে আমি বিস্কিটের গুঁড়ো করে রেখেছি বা ব্রেড গ্রাম যেটাই বলুন না কেন, সেই ব্রেড গ্রামের মধ্যে এই রোলটাকে আমি গড়িয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে রোলটাকে গড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার একটা রোল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি আর সরাসরি চুলোতে ভাজতে চলে যাচ্ছি। তো এখন আমি চুলোতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি।
তো তেলটা কিন্তু আমি চেক করে নিয়েছি, গরম হয়ে গেছে। তো এরপর যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো রোল এখানে দিয়ে দিলাম। তো একবারে বারবার উল্টানো যাবে না। এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু আরও এক পিঠ উল্টে দিতে হবে। তো এক পিঠ হওয়ার অপেক্ষায় রইলাম। তো এখানে 2 মিনিটের মতো সময় লাগবে এক পিঠ হতে। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে থাকবে, এতে করে কি হবে, উপর সাইডটাও ক্রিস্পি হবে আর ভিতর দিক দিয়েও জিনিসটা নরম সুন্দর তুলতুলে থাকবে। তো আস্তে আস্তে ভেজে নিলেই ভালো হয়। 2 মিনিট পর আমি অপর পিঠ উল্টে দিয়েছি। তো এইভাবে আমি এই পিঠ ও পিঠ উল্টে নিয়ে ভেজে নিয়েছি। তো এখন নামিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু চাইলে খুব সহজে ঘরে ভেজিটেবল রোল তৈরি করে নেওয়া যায়। সবজির সিজন, বাচ্চারা কিন্তু এইভাবে রোল তৈরি করে খুবই পছন্দ করে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকে আমি চলে এসেছি নতুন 2টি ভিন্ন ধরনের চপের রেসিপি নিয়ে। তো আশা করি ভালো লাগবে। তো এখানে আমি ধনেপাতার চপ আর পুঁইশাকের চপ নিয়ে এসেছি। তো এটা কিভাবে তৈরি করতে হয়, খুবই সহজ, আর শীতের সময় কিন্তু বিকেলের নাস্তা হিসাবে খুবই ভালো লাগে গরম গরম এই চপগুলো খেতে। তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ধনেপাতা আর পুঁইশাকের পাতাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতাটাকে কিন্তু আমি একই সাইজে সবগুলোকে কেটে এবং মুঠিটা করে নিয়েছি, আর ছোট করে একটি গিঁট দিয়ে নিয়েছি ধনেপাতা দিয়েই। তো একই সাইজে এরকম করে করে নিলে আসলে দেখতে ভালো লাগে। তো সাইজটা যার যার ইচ্ছে অনুযায়ী। আর নিয়ে নিয়েছি পুঁইশাকের পাতা। তো এটা ছোট বড় যার যেরকম পছন্দ সেরকমই নিতে পারেন। তো আমি এই সাইজের নিয়ে নিয়েছি। এই চপগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। পুঁইশাকের পাতা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়, বোঝাই যায় না যে আসলে পুঁইশাকের পাতা। তো এখন আমি এর জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে 1.5 কাপ পরিমাণ বেসন আর হাফ কাপের মতো নিয়ে নিলাম ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1.5 কাপ বেসনের জন্য হাফ কাপ বা ময়দা নেওয়া যায়। আর দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার এক চামচের একটু কম, চামচের একটু বেশি। আর দিচ্ছি স্বাদ মতন লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.25 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো। তো ঝালটা যার যার পার্সোনাল ব্যাপার, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার বা জর্দার রং যাকে বলে। এর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি জর্দার রং। তো সামান্য, খুবই সামান্য দিয়ে দিলাম জর্দার রং, এটা সুন্দর একটা কালারের জন্য। তো চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তো সব কিছু দিয়ে এখন আমি একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সব কিছুকে। তো এই আমি যে ব্যাটারটা এখন তৈরি করছি এর জন্য যেই উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম, এটা কিন্তু আমরা ইফতারের জন্য রমজান মাসে কিন্তু এইভাবে ব্যাটার তৈরি করে রেখে দিতে পারি বয়ামে ভরে। এটা কিন্তু যখন ইচ্ছে তখন শুধু পানি অ্যাড করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে পারি। তো এইভাবে চালনিতে একটু চেলে তারপরে যদি বয়ামে ভরে রাখি তাহলে কিন্তু রেগুলার যেই ব্যাটার তৈরি করার গুঁড়ির যে একটা ঝামেলা সেটা কিন্তু থাকে না। তো এখন আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে একটু সুন্দর একটি ব্যাটার তৈরি করব। তো কীরকম করে তৈরি করছি তা আমি একটু দেখিয়ে দেব। তো এখন একবারে পানি নেওয়া যাবে না, অল্প অল্প করে পানি নেব আর ব্যাটারটা তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি নিয়ে নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো ব্যাটারটা কিভাবে বুঝবেন যে এটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে, তো এটা যখন একটি আঙুল ডোবাবেন তখন দেখে নিন কিভাবে করে দিচ্ছি। তো আমি একটি আঙুলের মধ্যে চুবিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আঙুল থেকে কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে পড়ে যাচ্ছে না, আঙুলটা অনেকটাই
ভারী মনে হচ্ছে বা নখটা কিন্তু দেখাই যাচ্ছে না। তো এই পর্যায়ে মনে করতে হবে যে ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি চুলোতে। তো আমি একটি পুঁইশাকের পাতা নিয়ে নিচ্ছি। তো পুঁইশাকের পাতাটাকে ব্যাটারে সুন্দরভাবে এপিট ওপিট চুবিয়ে এরপর আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো একটু সাবধানে ছাড়বেন যেন শরীরে তেলটা ছিটে না আসে। তো এইভাবে আমি খুব বেশি পাতা একসাথে ছাড়তে যাব না, এতে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো আমি 4টি পাতা বা 3টি পাতা এখানে দিয়ে দিচ্ছি। তো যার যার বা কড়াইয়ের আন্দাজ মতো দিয়ে দিবেন। তো আমি একে একে এপিট ওপিট উল্টে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি উল্টে নেওয়া যাবে না, প্রথম পর্যায়ে একটু উল্টে নিয়ে এরপর কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ক্রিস্পি হবে, ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবে সুন্দর কালার যখন চলে আসবে আর এটা কিন্তু নামিয়ে নেওয়া হয়ে যায়। এরপর আমি ধনেপাতাটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে মুঠিটা ধরে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেবেন, চুবিয়ে এরপর একটু ঝুলিয়ে রাখবেন। অতিরিক্ত যেই ব্যাটারটা আছে সেটা কিন্তু পড়ে যাবে, অতিরিক্ত বেসনটা গায়ে লেগে যাবে না। এরপর তেলে ছেড়ে দিবেন। খুবই সহজ, খুব একটা কঠিন না। এইভাবে ধনেপাতা বা পুঁইশাকের পাতা বা শীতের সিজনে যেসব পাতা আছে সব কিছু দিয়ে কিন্তু এরকম করে খাওয়া যায়। আর এইভাবে খেলে কিন্তু গরম গরম ভালোই লাগে শীতের দিনে। তো এইভাবে এক পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেলে এরপর আরেক পিঠ উল্টে দিতে হবে, বারবার উল্টানো যাবে না। তো একটু সময় নিয়ে ভাজতে হবে ধনেপাতার চপটা, যেন ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর উপর দিক দিয়ে যেন মুচমুচে ভাব বা ক্রিস্পি ভাবটা চলে আসে। তো এপিঠ ওপিঠ উল্টে নেওয়ার পর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইগুলো ভাজতে কিন্তু আমার ধনেপাতাটা ভাজতে সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট আর পুঁইশাকের পাতাটা লেগেছিল 3 মিনিটের মতো। তো এইভাবে একটু সময় নিয়ে ভাজলে এটা খেতে কিন্তু ভালো লাগে, মুচমুচে হয়। তো তো দেখতেই পাচ্ছেন আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। নামিয়ে নেওয়ার পর যে কোনো ভাজার জিনিসের কালারটা কিন্তু আরও সুন্দর আসে। তো এই তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে ভীষণ ভালো হয়েছিল, মজা হয়েছিল। তো একবার হলো ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে কিন্তু খুব সহজ একটি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। এই নাস্তাটা কিন্তু বিকেলে চায়ের সাথে খুব ভালো মানায়, সকালের নাস্তা হিসেবে ওটা খুব ভালো মানায়। আর এটা বানানো একদমই সহজ, খেতে ভীষণ মজার। তো এটা বানাইতে আমার যা যা লাগছে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো আটা। তো আজকে কিন্তু এই নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করব, কারণ বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ঘরে আটা কিন্তু রয়েই যায়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি 1 চামচের মতো চিনি, 1 চামচের মতো সয়াবিন তেল। তো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দেব আর এটাকে একটি সুন্দর ডো তৈরি করে নেব। তো ডোটা হবে পুরি বা রুটি তৈরির ক্ষেত্রে আমরা যে ডো তৈরি করি তার চেয়ে একটু নরম, খুব বেশি নরমও করা যাবে না, ঠিক এরকম করে তৈরি করতে হবে। তো এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি এই নাস্তাটার ভিতরের যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি। আর তার জন্য একটি ডিম লাগবে। তো আমি ডিমটা এখানে ভেঙে ফেটিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একদম ফেটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সরাসরি চলে যাচ্ছি চুলোতে। তো একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। তো এখানে ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাকে একদমই ঝুরি ঝুরি করে ভাজতে হবে, যতটা সম্ভব ছোট করে নেওয়া যায়, বড় বড় করে নেওয়া যাবে না। তো একদম ঝুরি ঝুরি করে নিয়ে একটু ভেজে নিতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি সেই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টি আলু কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে একটু 1/2 কাপের মতো আমি পানি দিয়ে দেব।
সেদ্ধ করে নেওয়ার জন্য। তো যেহেতু নতুন আলু খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তো আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি 5 মিনিটের জন্য জাল করে নেব। এতে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। তো আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। তো ঝালটা আসলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন পছন্দ করেন। তো এখন নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমটা, যেটা আমি ঝুরি ঝুরি করে রেখেছিলাম। সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একত্রে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব টমেটো সস। তো 1 চামচ টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম। তো টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবার শেষে ধনেপাতা কুচি। তো সবার শেষে ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব, যখন দেখবে একদমই শুকিয়ে এসেছে। তো এটা কিন্তু আর কোনো পানি পানি ভাব নেই। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার পুরটা কিন্তু রেডি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনেকটাই নরম মনে হচ্ছে। তো যদি আপনাদের কাছে বেশিও নরম মনে হয় তাহলে কিন্তু এখানে আরেকটু আটা দিয়ে চাইলে মথে নিতে পারেন। হাত দিয়ে একটু সুন্দরভাবে আমি মথে নিচ্ছি। মথে এটা থেকে আমি ডো তৈরি করে নেব। আমি সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু 1.5 কাপ, তো 1.5 কাপ আটা থেকে আমি 6টা লেচি কেটে নিচ্ছি আর 6টা লেচি দিয়ে আমি এই নাস্তাটা বানিয়ে নেব। তো বাকি যেই লেচিগুলো আছে সবগুলো উঠিয়ে আমি একটা লেচি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এর শেপটা কেমন হবে বা কিভাবে তৈরি করতে হবে। তো যেই রকম আছে একটু লম্বা করে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে এরপর রুটিটা বেলে নিতে হবে। একটু লম্বা করে নিতে হবে রুটিটা, গোল করা যাবে না, ঠিক এরকম। তো বেলে নেওয়ার পর এক সাইড থেকে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। একদম এক সাইড থেকে, মাঝখানে দেওয়া যাবে না, কারণ এটাকে রোল করে নিতে হবে। তো যখন পুরটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এটা এক সাইড থেকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আটকে দিতে হবে। তো চাপ দিয়ে আলতো হাতে এটাকে আটকে দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। তো যদি কারো রুটিটা মনে হয় যে খুলে যাবে, সে পর্যায়ে কিন্তু সামনে দিয়ে একটু পানি দিয়ে এই রুটিটা লাগিয়ে নিতে পারেন। তো আমারটা আসলে পানির দরকার হয়নি। তো আপনাদের যদি মনে হয় যে খুলে যাবে, এ পর্যায়ে একটু পানি দিয়ে আঠার মতো লাগিয়ে নিতে পারেন। এরপর এটাকে গোল করে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো এইভাবে রাউন্ড করে করে এই পিঠাটি তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এইভাবেই তৈরি করার পর চলে যাচ্ছি চুলোতে ভাজার জন্য। তো ভাজার জন্য হাফ কাপের মতো তেল আমি দিয়ে দিয়েছি, খুব বেশি তেলের দরকার হয় না। দিয়ে আমি একে একে নাস্তা এখানে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি দেওয়া যাবে না। তো আমি 3টে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। তো এক পিঠ যখন একটু ভালোভাবে হয়ে যাবে, হালকা কালার চলে আসবে, তখন আরেক পিঠ উল্টে দিতে হবে। বারবার উল্টানো যাবে না, এক পিঠ ভালোভাবে হয়ে আসলে আরেক পিঠ উল্টে সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এপিঠ ওপিঠ দোনো পিঠই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। তো এইভাবে কিন্তু চাইলে বিকেলে বা সকালের নাস্তায় এটা রাখতে পারেন। এটা পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে আনন্দের সাথেই খাবে। নাস্তাটি তৈরি করা খুব একটা কঠিন না, খুবই সহজ। ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় যে কোনো সময়। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে।
তো আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর তা হচ্ছে জাল জিলিপি। তো আমরা কিন্তু সবসময় দেখা যায় মিষ্টি জিলিপি খেয়ে থাকি। তো আজকে নতুন ধরনের এই ঝাল জিলিপির রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই আছি যারা মিষ্টি খেতে পছন্দ করি না, তারা কিন্তু এই ঝাল জিলিপিটা ট্রাই করতে পারি। আশা করি তাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এই ঝাল জিলিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণের দরকার হয় না। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে ঝাল জিলিপিটা তৈরি করতে আমার যা যা লাগছে, তো আমি একটি মিক্সিং বলে মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে পলে নেব। তো চাইলে কিন্তু অনেকে হাতে দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু এই জিলিপিটা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখা যায় গ্রেটার দিয়ে করলেই এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এটা একদমই মসৃণ হয় আর সবগুলোর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে না। তো এইভাবে আমি সবগুলো আলু কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন গ্রেটার দিয়ে সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়েছে। চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এর মধ্যে আমি একে একে সবগুলো উপকরণ মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। তো এটা কিন্তু শুকনো মরিচ আমি ভেজে তেলে তাকে কিন্তু ফাঁকি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচির কোনো পরিমাপ নেই, যার যতটুকু ইচ্ছে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য ম্যাগি মশলার যে প্যাকেট কিনতে পাওয়া যায়, সেখান থেকে একটি ম্যাগি মশলা প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। বা চাইলে ঘরে যদি নুডলস থাকে, সেই নুডলসের মশলার প্যাকেটও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। তো ম্যাগি মশলাতে কিন্তু লবণের পরিমাণ থাকে, তো লবণটা একটু দেখে আন্দাজ করে দিতে হবে। তো এখন আমি স্প্যাচুলারের সাহায্যে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কনসিস্টেন্সিটা হবে এরকম, এর চেয়ে বেশি পাতলাও না ঘনও না। এরকম ব্যাটারটা তৈরি করার জন্য যদি মনে হয় যে সামান্য একটু পানি লাগতে পারে, তাহলে সেটাও দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না, সামান্য একটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে, সেটাও কিন্তু করতে পারেন। তো আমার সামান্য একটু পানি লেগেছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটি পলি ব্যাগ নিয়ে নিয়েছি, চাইলে কিন্তু পাইপিং ব্যাগও নিতে পারেন। তো যে কোনো হাতের কাছে থাকা ব্যাগ দিয়ে ক্লিন করা খুব পরিষ্কার একটি ব্যাগ নিয়ে নিতে হবে। তো পলি ব্যাগের মধ্যে আমি কিছুটা ব্যাটার ভরে নিচ্ছি। খুব বেশি ভরার দরকার নেই। তো ব্যাটারটা ভরে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা কোণার সৃষ্টি হয়েছে কিন্তু। তো এখন আমি এই সামনের যেই মাথাটা, সেটা কিন্তু এখন কাটবো না। যখন আমি চুলোতে দেব তখন কিন্তু সামনে মাথাটা কেটে নেব। তো আমি সরাসরি চলে যাচ্ছি চুলোতে। চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, হাফ কাপ তেল দিয়ে কিন্তু এটা ভেজে নেওয়া যায়, ডুবো তেলে ভাজার দরকার নেই। তো মাথাটা আমি কেটে নিয়েছি, এখন আমি জিলিপির শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি জিলিপির শেপ দিয়ে এটাকে তৈরি করব। তো একে একে আমি সবগুলো জিলিপি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ, কিন্তু এইভাবে জিলিপির শেপ দিয়ে দিয়ে চুলোর আঁচটা থাকবে মিডিয়ামে। তো যখন একটু কালার হয়ে আসবে তখন কিন্তু চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এপিঠ উল্টে, তো এক পিঠ ভালোভাবে হয়ে গেলে উল্টে পাল্টে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন জিলিপিগুলো কিন্তু হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো আরও অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার। আর শীতের দিনে তো কোনো কথাই নেই, বিকেলে চায়ের সাথে এটা খুব ভালো। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আপনাদের এক একটি লাইক আমাকে অনেক অনেক উৎসাহ দেয়। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে তৈরি করে এটা কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে মাংসের শামি কাবাব। তো এই শামি কাবাবটা কিন্তু ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, আর এটা তৈরি করা খুব সহজ। এটা তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন, এটা বিয়েবাড়ির শামি কাবাবের চেয়েও কোনো অংশ কম নয়। তো এই শামি কাবাবটি তৈরি করতে খুব একটি উপকরণ লাগেনি, যা যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস, 1.5 কাপের মতো গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল, আর আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1/2 কাপ বুটের ডাল আছে, তো ভিজিয়ে রাখার পর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো 1/2 কাপ বুটের ডাল দিয়ে দিলাম। আর এখানে আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টি শুকনা মরিচ, তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি, আর দারচিনি দিয়ে দিয়েছি 3 টুকরো। আরও দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য 1/2 চামচের মতো, মরিচের গুঁড়ো 1/2 চামচের মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2.5 কাপের মতো পানি দিচ্ছি। আর এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি এখন সেদ্ধ করে নেব, আর পানিটাকে একদম শুকিয়ে নেব যেন গায়ে গায়ে লেগে যায়, আর সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেদ্ধ করে ফিরেছি, সেদ্ধ করে নিয়েছি। এখন এখান থেকে আমি তেজপাতাগুলো শুধু উঠিয়ে নিচ্ছি, আর বাকি সব মশলাগুলো রেখে দেব। আর এই সবগুলো মশলা সহ এই ডাল আর মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর নয়তো পাটায় পিষে নেব। তো আমি ফিরছি। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কিছু, মাংস, বুটের ডাল আর যা যা মশলা ছিল। তো এখন একে একে এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপেরও কম, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি 2টি কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার বের হবে। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজটাকে একটু চটকে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে, আর নয়তো কিন্তু কাবাবের শেপ দেওয়ার সময় কিন্তু ভালো হবে না। তো পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি চটকে। আর এরপরই এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। তো একটি ডিম দিয়ে দিতে হবে। তো ডিমটা আসলে বুঝে শুনে, যদি সাইজে ছোট বড় থাকে তো ওটা বুঝে দিতে হবে, যেন কাবাবের ডোটা পারফেক্টলি হয়। তো আমার একটা ডিমই লেগেছিল। তো আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, লাগলে দিয়ে দিবেন, আর না লাগলে তো দরকারই নেই। তো আমি এটাকে মিক্স করে নিলাম, মিশিয়ে নিলাম। তো এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে দেব। তো হাতে কতটুকু নিয়েছি, আমি হাতে কিন্তু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিলে কাবাবের শেপটা দিতে আসলে সুবিধা হয়, হাতে লেগে যায় না। তো এখন আমি গোল করে, দেখতেই পাচ্ছেন হাতে চাপ দিয়ে দিয়ে কীভাবে করছি, এভাবেই করতে হবে। কাবাবের শেপটা সুন্দরভাবে দিতে হবে, এতে করে ভাজার পরও দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। তো একটি কাবাব কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব চুলোতে। এইভাবে কিন্তু কাবাবগুলোকে, শামি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে 15 দিনের মতো রেখে দিতে পারেন, যখন ইচ্ছে ভেজে নেওয়া যায়। তো এখন ভাজতে চলে যাচ্ছি। তো তেল গরম করে নিয়েছি, এখন আমি কাবাবগুলো একে একে দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, মাঝারি আঁচেই দিয়ে দিতে হবে। এরপরে আস্তে আস্তে চুলোটা বাড়িয়ে দিতে হবে, আর খুব বেশি সময় ধরে ভাজতে হয় না, যেহেতু সব কিছু সেদ্ধ করা। তো অল্প ভেজে নিলে কিন্তু হয়ে যাবে দোনো পিঠ লালচে করে। তো আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এক পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে, তখন কিন্তু অপর পিঠ উল্টে দিতে হবে, বারবার উল্টানো যাবে না। তো এক পিঠ খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে অন্য পিঠ উল্টে দেব। তো খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। তো
তো এখন উল্টে দিচ্ছি একে একে সবগুলোই। এক পিঠ কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে, এখন অপর পিঠও খুব সুন্দর করে কালার করে নিতে হবে। তো কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। কাবাবের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এভাবে কিন্তু খুব সহজেই ঘরে স্বামী কাবাব তৈরি করে নেওয়া যায়। আর এটা বড়দের বাচ্চাদের সবারই কিন্তু খুব পছন্দ, এটা যে কোনো সময় নাস্তা হিসেবেও আমরা খেতে পারি। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। এতে করে আমার দেওয়া সকল ভিডিওই আপনার কাছে সবার আগে চলে যাবে। আজকে আমি চলে এসেছি নাস্তার একটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বিফ বান। তো আমরা কিন্তু চিকেন বান অনেক খেয়ে থাকি বা দেখেওছি, আজকে আমি নিয়ে এসেছি বিফ বান রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ করে বিফ বানটা তৈরি করেছি। বিফ বানটা দেখতে যতটা ভালো ছিল তার চাইতে খেতে ভীষণ মজা ছিল। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বিফ বানটা তৈরি করতে আমার যা যা আমি একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে কুসুম গরম পানি নিয়েছি কিছু, আর এই পানিতে আমি 2 চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। ইস্টার মধ্যে আমি 2 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। আর চিনি আর ইস্টটাকে এই কুসুম গরম পানিতে আমি একটু অ্যাক্টিভ করে নেব, আর তার জন্য 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পর ফিরছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এই ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে। তো এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। ডিম দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দেব 1 চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব, মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দেব। তো আমি 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। দুই কাপ ময়দা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। আর 2 কাপ ময়দার জন্য এখানে আমি ডিম আর ইস্ট যতটুকু নিয়েছি তার সাথে আমার সামান্য একটু পানি ব্যবহার করতে হয়েছে। আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা যদি পানি ব্যবহার করেন কুসুম গরম ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখন ভালোভাবে হাত দিয়ে মেখে এটাকে মিশিয়ে নেব। ডোটা একটু স্টিকি হবে, এতে খুব বেশি টেনশন করার কিছুই নেই, এটা পরবর্তীতে ফুলে ঠিক হয়ে যাবে। প্রথম পর্যায়ে ডোটা একটু হাতে লেগে লেগে আসবে। তো এই তো ডোটা আমার প্রায় মাখা শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। 1.5 থেকে 2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে এই ময়দার ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ফিরছি 2 ঘন্টার পর, আর এর মধ্যে আমি এই বিফ বানের যেই পুরটা আছে সেটা রেডি করে নিচ্ছি। এই পুরটা রেডি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি সেদ্ধ করে ছোট ছোট করে কেটে। তো এখানে আমার 250 গ্রামের মতো গরুর মাংস লেগেছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। পেঁয়াজটা দিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। 2টি তেজপাতা, 1টি দারচিনি আর 2টি এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নরম করে নেব।
তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি লবণ। তো এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এরপর কষিয়ে আমি সেই মাংসগুলো দিয়ে দেব যেগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো এখন নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব 1/2 কাপের মতো, যেহেতু সেদ্ধ করা খুব একটা পানি লাগবে না আর সময়ও লাগবে না। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। তো পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, নেড়ে চেড়ে এখানেই শুকিয়ে নেব। তো এখন আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে পানিটা একদমই শুকিয়ে নেব, পানির ভাব থাকা যাবে না, এতে করে বিফ বান তৈরি করতে ভালো হবে না। তো পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব আমি। তো পুরটা রেডি। এখন আমি দেখে নেব যে ময়দার ব্যাটারটা কতটা ফুলেছে। তো দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এর ভিতরে বাতাসগুলো চেপে বের করে নেব আর এটাকে ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। 8টা লেচি কেটে নিয়েছি আমি। আপনাদের বিফ বানগুলো তৈরির সাইজটা আপনারা যেমন করবেন তেমন করে নেবেন। আমি এই সাইজ করে নিয়েছি, তাই আমার 8টা লেচি কেটেছি। আপনারা চাইলে 5টা বা 6টাও করতে পারেন একটু বড় বড় করে। আমার কাছে এই সাইজটাই ভালো লাগে। তো এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে বিফ বানটা রেডি করে যখন রাখবো নিচে লেগে যাবে না। হাত দিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে বড় করে নিতে হবে। আর এর ভিতরে আমি ভরে দিচ্ছি পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভালো লাগে। যতটা সম্ভব দেওয়া যায় আমি পুরটা দিয়ে দিলাম। দিয়ে এর মুখটা আমি বন্ধ করে দেব। চারিদিক থেকে আস্তে আস্তে করে টেনে টেনে এর মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবে আস্তে আস্তে টেনে টেনে এর মুখটা চেপে আটকে দিতে হবে। আটকে দিয়ে হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে এটার যে উপর সাইডটা যে আছে যেখানে মুখটা বন্ধ করেছি সেই সাইডটাই নিচে রেখে দিতে হবে, এতে করে এটা সেট হয়ে যাবে। এই সাইডটাকে নিচের দিকে করে এই ময়দার উপর রেখে দিতে হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এতে এগুলো আবারও ফুলে যাবে। তো রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। আর এগুলোকে আপনারা হাতে ধরতে গেলে কিন্তু এগুলো যেই সুন্দর ফুলেছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে পাতলা একটি খুন্তির মতো আমি দেখিয়ে দিচ্ছি, হাতে ধরতে যাবেন না। পাতলা একটি খুন্তির মতো বা পাতলা যে কোনো চামচের দ্বারা এটাকে আলতো হাতে এরকম করে উপরে করে নিতে হবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি চুলোতে। একটি প্যান বসিয়ে দিলাম, এটাকে ডুবো তেলে ভাজতে হবে। তো
তো তেলটা মিডিয়াম গরম থাকতে হবে, খুব বেশি গরম না, তাহলে কিন্তু ভেতরে সুন্দরভাবে হবে না। তো এই পর্যায়ে দেওয়ার পরে উপরে একটু চামচ দিয়ে কিন্তু তেল দিয়ে দিতে হবে, গরম তেল। এতে করে উপর থেকে সুন্দরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে উপরে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, আর যখনই ফুলে আসবে তখনই উল্টে দিতে হবে। এভাবে এপিট ওপিট সুন্দরভাবে ভেজে এটাকে উঠিয়ে নিতে হবে। যেহেতু এটা সুন্দরভাবে ফুলেছে, খুব বেশি একটা সময় লাগবে না হতে। তো আমার এক একটা বিফ বান আসলে 5 মিনিটের মতো লেগেছিল সুন্দরভাবে অল্প আঁচে এটাকে ভেজে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি উঠিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু আমি তৈরি করে নিলাম বিফ বান। তো এটা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব ভালো লাগে আর ভীষণ মজা। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে বাড়িতে কিন্তু যে কোনো নাস্তার আইটেম হিসেবে আমরা এটা খেতে পারি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বিফ রোল। এই বিফ রোলটি খেতে অসম্ভব মজার, বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে, খুবই অল্প সময়ে অল্প উপকরণে এটা আমরা ঘরে চটজলদি তৈরি করে নিতে পারি। এখানে আমি এই রোলটি তৈরি করতে বিফ ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন। এতে টেস্টের কোনো এদিক সেদিক হবে না। তো এই রোলটি তৈরি করতে যা লাগে, আমি এখানে বিফ নিয়েছি, মানে গরুর মাংস নিয়েছি 400 গ্রামের মতো। আর এই মাংসটাকে আমি সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি, একদমই ছোট ছোট করে। আপনারা চাইলে হাতে চিরেও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি একটি ম্যাগি নুডলস, সেটাকে ছোট করে ভেঙে সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এই মাংসটা দিয়ে রোলের পুর তৈরি করে নেব। তো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলের মতো তেল। খুব বেশি তেল দেওয়া যাবে না পুর তৈরির ক্ষেত্রে। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, 3টি এলাচ, 4টির মতো লং, আর ছোট ছোট 2টি দারচিনি। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, খুব বেশি ভাজবো না, আর পেঁয়াজটা একটু মোটা করে রেখেছি। এখন আমি এতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে আমি ভালোভাবে, এখন আমি আদাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচের মতো। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ আর এই মশলাগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো যায়, যে কোনো কিছুরই টেস্ট তত ভালো আসে। তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব একটু। তো এতে আমি একটু পানি অ্যাড করে দিয়ে এটিকে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি আরও একটু পানি দিয়ে দেব 1 কাপের মতো। মাংসটা যেহেতু সেদ্ধ করা ছিল, খুব বেশি পানি লাগবে না। তো আমি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে মিডিয়াম হাই হিটে জাল করে 10 মিনিটের মতো জাল করে এটাকে এই পর্যায়ে এনেছি। এখন এটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে সেদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দেব।
নুডলসটা অ্যাড করার পর আমি এটাকে অনবরত নেড়ে শুকিয়ে নেব। এর মধ্যে আমি ঢাকনা আর দেব না। ভালোভাবে নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে। রোলের ভিতরে পুরের মধ্যে কোনো পানি থাকা যাবে না, যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটি স্মেল আসবে। তো এটাকে নেড়েচেড়ে আমি শুকিয়ে নিচ্ছি। দেখছেন আমারটা অনেকটি শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, কারণ আমি এতে নুডলস অ্যাড করেছি, আর নামিয়ে নেওয়ার পর অনেকটাই শুকিয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটি পাতিলাতে আমি 1.5 কাপের মতো পানি নিয়েছি, আর এটা ফুটতে শুরু করেছে। এতে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ডোটা তৈরি করব খুবই সফট হবে আর হাতে লেগে যাবে না। এই ডোটা আমি তৈরি করব আটা দিয়ে, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি অল্প অল্প করে আটা দেব আর ডোটা তৈরি করব। খুবই সফট একটা ডো হতে হবে। তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, আর এখানে পুরটাও নামিয়ে নিয়েছি। পুরটা কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তো এই তো আমার আটা আর একটু পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, এটা আমার রোল তৈরির ক্ষেত্রে লাগবে। আর এখানে নিয়েছি আমি সেই আটা দিয়ে তৈরি করে নেওয়া ডোটা, যেটা দিয়ে আমি 15টি লেচি কেটে নিয়েছি ছোট ছোট সাইজের রুটি বেলে নেওয়ার জন্য। তো এখানে আমি একটি রুটি বেলে নিচ্ছি মাঝারি সাইজের। আমি কিছু রুটি বেলে নেব, একটা একটা করে বেলে নিতে গেলে সময় লাগে। তো আমি এই রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। রোল তৈরির ক্ষেত্রে কিন্তু রুটিটা পাতলা হতে হবে, আর আপনারা কতটুকু বড় করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমি মাঝারি সাইজের করে রুটি বেলে নিয়েছি। এখন আমি রোল তৈরি করছি। আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এটা খুবই কঠিন কিছু না, খুবই ইজি একটা জিনিস। দেখুন আমি পুর দিয়ে দিলাম রুটির মাঝখানে, একদমই মাঝখানে দেইনি। তো এখন আমি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আটা আর পানি দিয়ে গুলিয়ে, এটা আমার গামের মতো কাজ করবে। তো দুই সাইড আমি মুড়িয়ে দিচ্ছি যেন আমার পুরটা বের হয়ে না যায়। আর সামনে আমি একটু ব্যাটার লাগিয়ে নিচ্ছি আটার। তো এখন এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল একটি রোল খুব সহজেই। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি রোল তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ রোলের মধ্যে পুরের পরিমাণটা বেশি থাকলে রোলটা খেতেও ভীষণ ভালো লাগে। তো দুই সাইড থেকে কিন্তু মুড়িয়ে দিচ্ছি, আর সামনে ওই তো ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো এখন এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি আস্তে করে। এভাবে করে আমি অর্ধেকগুলো রোল তৈরি করে নিয়েছি। চলে যাব এগুলোকে ভাজতে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি যেন রোলটা অর্ধেকটা ডুবে থাকে। আমি ডুবো তেলে ভাজবো না, কারণ এটা এভাবে ভাজলে এটা টেস্ট ভালো আসে। আস্তে আস্তে আমি এপিট ওপিট করে এগুলোকে উল্টে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমার ভিতরে পুরটাও পুরোপুরি রেডি করা আর আপনার ডোটাও কিন্তু সেদ্ধ করা, তো এটা খুব বেশি সময় লাগবে না। উল্টে দিচ্ছি। তো এপিট ওপিট উল্টে দিয়ে এগুলোকে আপনার মনের মতো কালার করে নেবেন, আপনি যেভাবে পছন্দ করেন খেতে। তো আমারটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এতে আমি নামিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি কিন্তু খেতে মজা ছিল।
তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করার চেষ্টা করবেন। খেয়ে দেখবেন ভীষণ মজা। একবার বানালে মনে হবে আরও একবার বানিয়ে খাই। মেহমান আসলে খুব সহজেই কিন্তু অল্প সময়ে এটা তৈরি করে দেওয়া যায়।